সকালবেলায় ঘুম থেকে উঠলাম, সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করলাম। সারা দিন যেন ভালো কাটে এটাই চাইছি। আর আজকে রান্না শুরু করে দিলাম। এই দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। আর এখানে পাটনায় ছড়াটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ হবে। আর এখানে 3 প্রকার ভাজা, 5 প্রকার ভাজাটা ভেজে নেবো এখানে। তাহলে দেখতে থাকো। আর আজকে টগরিকে আসতে নিষেধ করে দিয়েছি, দেখতে থাকো আমি সারাদিন কি কি করছি। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আমি আজকে একটু অন্যরকমভাবে দিনটা শুরু করছি। শুরু বলতে আজ পায়েস দিয়ে দিন শুরু করলাম। তোমরা বুঝতেই পারছো কি, আজ আমার ছেলের জন্মদিন, তাই রান্নাটা সবটা আমি নিজে করব, এটাই ইচ্ছে। এটা প্রত্যেক মায়েরই মনে হয় এই ইচ্ছেটা হয়, তাই না? তা সেই ইচ্ছের ব্যতিক্রম আমারও নেই, আমারও সেই ইচ্ছে। আর শুরু করলাম এই বলেই যে সারা দিনটা যেন আমার খুব হাসি খুশি আনন্দে কাটে, এই বলেই দিনটা শুরু করলাম। তা সকালে ঘুম থেকে উঠেই আমি বসিয়ে দিয়েছি আগে পায়েস। একদিকে পায়েস বসিয়েছি, আর একদিকে পটল পোস্ত হবে, তার জন্য পটল ভাজাটা দেব, তাই কড়াইয়ে তেল দেওয়া আছে। আর একদিকে আমি 5 রকমের ভাজাটা ভাজতে শুরু করে দিয়েছি। যেহেতু বুবাই অফিসে যাবে, সে অফিসে যাবে বলে রান্নাটা আগে অনেকটা সকাল থেকে শুরু করেছি। এখন বাজছে ভোর 4টে বলতে 4টের সময় আমি ঘুম থেকে উঠেছি। উঠে তারপর ফ্রেশ হয়ে রান্না শুরু করেছি। তা সেই কারণে হয়তো 10 মিনিট দেরি হয়েছে, 4:10 হবে। আমি ভেবেছিলাম আজকে একটু বাইরে গিয়ে বাইরেটা দেখব সকালে, কিন্তু না, আজকে সকালটা আমার বাইরে দেখা হয়নি, বারান্দায় বেরিয়ে দেখা হয়নি। আমি রান্নাঘর থেকে দেখেছি, কিন্তু আলাদাভাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও করিনি। তো শুরু করে দিয়েছি রান্না। এটাও এক ধরনের ভালো লাগা। আর এই ভালো লাগার থেকে এত সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর করে শুরু করে দিয়েছি। প্রথমে প্রত্যেকবারই আমি এই জিনিসটাই করি, সকালবেলায় ঘুম থেকে। অন্যান্যবার হয়তো বাড়িতে থাকে, লকডাউন ছিল, কয়েক বছর বাড়িতে ছিল, বা যখন পড়াশোনা করতো তখন ছুটি নিয়ে নিত, এরকম ব্যাপার যেত না হয়তো স্কুলে বা কলেজে, যেখানেই হোক। কিন্তু এখন অফিস থেকে ছুটি নিতে পারবে না, যেহেতু কদিন আগে ছুটি নিয়েছিল, আবার নেবে। যে কোনো কারণে ছুটি তো নেওয়া যাবে না, সেই কারণে ছুটি পাবেও না। নিজের কাজে অন্যান্য কাজে ছুটি নেয় বলে এই কাজে আর ছুটি পাবে না, সেই জন্য ছুটি নিল না। বললো যে ছুটি নেব না, অফিসে যাব, একটু দেরি করে যাব, তুমি করো, অসুবিধে নেই। তা সেই কারণে আমি শুরু করে দিয়েছি। আর আজকের রান্নাটা যেহেতু আমিই করব, তাই টগরিকেও আসতে নিষেধ করে দিলাম। ও কালকে মোটামুটি কিছু সবজি কেটে রেখে গিয়েছিল, পটলের খোসাগুলো ছাড়িয়ে গিয়েছিল। আর ভাজাটা সব আনা ছিল না, বাজার থেকে নিয়ে আসা হয়েছিল না, সেই জন্য 2 রকমের ভাজা কেটে রেখে গিয়েছিল, আর একটু পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখে গেছিলো। তারপর সব ইয়েতে সন্ধেবেলায় বাজার করে নিয়ে আসলো, তারপর কাটাকাটি হলো। তা যেহেতু এই দিনটা আমি রান্না করব, সেই জন্য টগরিকেও আসতে নিষেধ করে দিয়েছিলাম। ও বললাম তো জোগাড় করে রেখে গিয়েছিল। আর আজ পুরোটাই আমি করব, একটু কিছু কাউকে করতে দেব না, ওর বাবাকেও কিছু হাত দিতে দেব না। এটা আমার ইচ্ছা বা ভালো লাগা, আর এটাই আমি প্রত্যেক বছর করি। শ্বশুরবাড়িতে থাকতেও আমি এটা প্রতি বছর করে এসেছি। শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যখন ভাড়া বাড়িতে ছিলাম তখনও করেছি, আবার সেটাই এখনও করে যাচ্ছি। এটার ব্যতিক্রম হলে আমার মনটা খারাপ হয়ে যায়, আমার মানসিক কষ্ট হয়। তা সেই কারণে আমি যত শরীর খারাপ হোক আর যাই হোক, আমি এই দিনটা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। আমার মনে হয় এটা প্রত্যেকেরই একই রকম অনুভূতি হয়, বা একই রকমভাবেই ভাবে আর কি এই ব্যাপারটা নিয়ে। আমিও তার ব্যতিক্রম নই, কেনই বা ব্যতিক্রম হব? প্রত্যেক মায়েরই যখন এই জিনিসটা হয়, এটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়। তা এইভাবেই দিনটাকে শুরু করলাম রান্না দিয়েই। আর শেষ হবে দুপুরে খাওয়া দাওয়ায়। রান্নার পরে দুপুরে খাওয়া দাওয়া হবে, তারপরে সন্ধেবেলায় কেক কাটা হবে। তা রান্না হচ্ছে এখন, যেটা হবে সেটা হচ্ছে ওই চানা দিয়ে আর আলু দিয়ে একটা সবজি।
এই রান্না হবে। তা এখন এখন যেটা হচ্ছে চানা আলু দিয়ে যে সবজিটা, সেই সবজিটার জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি আর একটু করে রেখে দিচ্ছি, এরপরে মাছ হবে মাছের জন্য। ওদিকে পায়েসটা অনেকক্ষণ ধরে হয়ে পায়েসটা হয়ে গেছে, ওটা ওখানেই রেখে দিয়েছি, পরে আস্তে করে ঢেলে রাখবো কিছুতে। তা এদিকে চানা পনিরটা হচ্ছে আর ওদিকে কড়াইয়ে তেল দেওয়া আছে। তা ওটা বন্ধ করে রেখেছি এখন আপাতত, কি করব এখনও বুঝতে পারিনি, সেই জন্য ওটা করা হচ্ছে না। এদিকে এবার ভাজতে শুরু করলাম, মানে আমের চাটনিটা দিয়ে দিলাম ওদিকে। আর পায়েসটা ওখান থেকে দেখো ঢেলে নামিয়ে রেখেছি, পায়েসের কড়াইও সরিয়ে রেখেছি, আর ওখানে হচ্ছে আমের চাটনি। তা আমের চাটনিটা আমি একটু অন্যরকম বলতে জানি না, অনেকেই অনেক রকম করে করে, আর আমি যেটা করি সেটা আমগুলো একটু ভেজে নিয়ে জল না দিয়ে চিনিটা দিয়ে দিই, দিয়ে সামান্য একটুখানি জল ছিটিয়ে দিই, চিনিটা ওই জলের সঙ্গে গলে আমের সঙ্গে মাখা মাখা হয়ে যায়, তখনই নামিয়ে ফেলি। এইভাবে আমি চাটনিটা করি আমি। আবার কোনো সময় যখন পাতলা করে ঝোল করতে হয় তখন জল দিয়ে তারপরে চিনিটা দিয়ে এরকম করি, কিন্তু এই রকম ধরনের আম নিয়ে আসলে আমি আগেই চিনিটা দিয়ে দিই, তারপরে জলটা সামান্য একটু জল ছিটিয়ে ওই রকমভাবে করি। আর এদিকে চানা মশলাটাও এইভাবেই হয়, এইভাবে করে নিলাম। আগে যখন জন্মদিনটা হতো এক এক সময় এক এক রকম হয়েছে। যখন একদম ও ছোট ছিল তখন আমরা শ্বশুরবাড়িতে থাকতাম, বললাম তো শ্বশুরবাড়ির লোকজন যেগুলো আত্মীয় স্বজন যেগুলো আসতো, আর আমার বাবার বাড়িতে বাবা আর মা আর বোন, এই তিনজন, তাছাড়া আর কাউকে বলতাম না। তবে মা বাবা বোন প্রত্যেক বছর আসতে পারতো না, সম্ভবও ছিল না প্রতি বছর আসা। ওরা 5 বছর 12 বছরে এসেছে, কিন্তু এমনি বছরে যেগুলো হয়েছে তাতে প্রতি বছর আসেনি, মাঝে মাঝে এক আধবার এসেছে এরকম। তো আসেনি একদম তা না, আসতে পারতো না। আর বোনের তো বিয়েও হয়ে গিয়েছিল, তো বলাও হতো না সব দিন, মানে সব বছর তো বলা হতো না, ওই বলা হয়েছিল 5 বছরে আর 12 বছরে, আর অন্যান্য বছরে সেভাবে করতাম না বলে কিছু বলা হতো না। আর আমার শ্বশুরবাড়িতে বললাম যে ওই নারায়ণ পুজো হতো, নারায়ণ পুজোটাকে এমনভাবে করতো যাতে বুবাইয়ের জন্মদিনের মধ্যেই পড়ে। তখন ওই নারায়ণ পুজোতে যারা আসতো তারা শুধু থাকতো, থেকে বেশ তখন হয়তো 50-60 জন কি 100 জন লোক মিলে রান্না হতো, কিন্তু সেই রান্না করতো আমার শ্বশুর আর বুয়ার বাবা, আর ছোটো ননদটা থাকতো, বড় ননদ ছোটো ননদ, এই 4 জনে মিলেই করতো। আর আমি ছিলাম জোগালদার, আমি তো জোগাল দিতাম, এটা লাগবে সেটা লাগবে ওটা লাগবে সব শুধু এনে এনে জোগাড় দিয়ে যেতাম ওদের হাতের সামনে, সবার হাতের সামনেই জোগাড় দিতাম, ওটাতেই আমার আনন্দ ছিল। আর বুয়াইয়ের জন্য যে রান্নাটা হতো সেটা আমি ঘরে করে নিতাম, সেই রান্নাটা আমি কাউকে করতে দিতাম না, সেটা ওরাও বলতো যে তুমিই করো ওটা, বুবাইয়ের রান্নাটা আমি করতাম, সেটা আমি ঘরে গ্যাসে করে নিতাম। আর যে লোকজন যারা খাবে তাদের যে রান্নাটা হতো সেই রান্নাটা ওরা 4 জনে মিলে, আমার ননদ 2 ননদ আর আমার শ্বশুর আর বুবাইয়ের বাবা মিলে করতো। তা সেই কারণে ওই রান্নাটা জোগাড় দিতাম, আর এই রান্নাটা বুয়ার রান্নাটা আমি ঘরে করে নিতাম। অসুবিধা কিছু হতো না, কারণ বাড়িতে এত লোকজন ছিল, সবাই নিজের মতো করে এমনভাবে গুছিয়ে রান্নাটা করতো, সেটা বেশ ভালো লাগতো। মানে এই রকম একটা দিনে এতটা আনন্দ হতো, সেটা ভীষণ ভালো লাগতো। তারপরে যখন ওখান থেকে বেরিয়ে আসলাম তো বিভিন্ন কারণে, যাই হোক বেরিয়ে আসার পরে তখন আর লোকজন সেরকম বলতাম না, তখন ওই আমার মা বাবাকেই বলতাম, বাবা মা আসতো, আর এইভাবে হতো। তারপর যখন বুবাই চাকরি পেয়ে চলে গেল তখন আর হতো না, তখন ওই জন্মদিনে শুধু জানিয়ে দিতাম। 2-3টে বছরও ছিল না জন্মদিনে, মাঝখানে যে 3 বছর মতো চাকরি করেছিল সেই 3 বছরও জন্মদিনে ছিল না, মানে কোনো, হ্যাঁ একবার মনে হয় এসেও ছিল উড়িষ্যা থেকে, কিন্তু তারপরে আর আসতে পারেনি, 2 বছর মতন আসতে পারেনি, সেই কারণে 2 বছর জন্মদিনে কিছু করতেও পারিনি। তখন খুবই মন খারাপ করতো। তাও 1 বছর ওর বাবা চলে গিয়েছিল পায়েস রান্না করে দিয়েছিলাম, ওর বাবা নিয়ে চলে গিয়েছিল, আমি যাইনি, ওর বাবাই গিয়েছিল। এইভাবেই 2-1 বছর চলেছে, তারপরে তো চলে আসলো চাকরি ছেড়ে দিয়ে। তারপরে চলে এসে তখন চলে আসার পরে এখানে থাকা অবস্থাতে আবার হয়েছে, মানে যেটা যেভাবে চলেছে সেইভাবেই চলেছে। মাঝখানে 2 বছর মতন গণ্ডগোল হয়েছিল, সেটা বিশেষ কারণে, মানে ওই রকম ধরনের বিশেষ কারণ না হলে হয়তো সে গণ্ডগোলও হতো না। তবুও চেষ্টা করেছিলাম যে পাঠিয়ে দেওয়ার, রান্না করে, সব রান্না না, পায়েসটা রান্না করে পাঠিয়ে দেওয়া। তা ওই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে শাকটা বসিয়ে দিলাম, চানার তরকারিটা হয়ে গেল আলু দিয়ে যেটা হলো, তারপরে শাকটা ওদিকে বসিয়ে দিলাম। আর এদিকে পটলটা আগে ভাজা হয়ে গিয়েছিল, তোমরা দেখেছো একটু আগে ভাজা হলো পটলটা।
ভাজার পরে আমি এখানে পোস্তটা বসিয়ে দিলাম। পোস্তটা যেভাবে করলাম, পটলগুলোকে আগে আলাদা করে ভেজে নিলাম, তারপরে সেই ভাজা পটলগুলো আবার কড়াইয়ে দিয়ে একটু জল ঢেলে দিলাম, যাতে পটলগুলো আরেকটু নরম হয়ে গেল, মানে একটু জল ঢেলে সিদ্ধ মতো হয়ে গেল। ভাজলে যে জিনিসটা হলো তার থেকে, যখন জল দিলাম তার থেকে আরেকটু নরম হয়ে গেল। তারপরে পোস্তটা ঢেলে দিলাম। পোস্ত ঢেলে দেওয়ার পরে আমি যে তেল দিয়ে পটল ভেজেছিলাম, যে তেলটায়, সেই তেলটা কড়াইয়ে যেটা অনেকটা ছিল, সবটা দিলাম না, কারণ অতটা তেল তো দেওয়া যাবে না, একটু ওই পটল ভাজার তেলটা পোস্তর মধ্যে ঢেলে দিলাম। তোমরা একবার কখনো করলে পরে ওরকম পটল ভাজার যে তেলটা থাকবে, সেই তেলটা আলাদা করে পরে, মানে সেই তেলে রান্না না করে সেই তেলটা পরে নামানোর আগে, কাঁচা সর্ষের তেল না দিয়ে ওই পটল ভাজার যে তেলটা, সেই তেলটা নামানোর সময় দিয়ে নামিয়ে খেয়ে দেখো, ওটার স্বাদটা আরও সুন্দর হয়। আর শাকটা করেছিলাম নারকেল, রসুন আর কাঁচা বাদাম দিয়ে। একটাই ব্যাপার ছিল, কোনো সবজিতে আমার লঙ্কা ছিল না, এইটা একটা ব্যাপার ছিল। কোনোটাতেই লঙ্কা দিইনি, কারণ বুবাই লঙ্কাটা খেতেই চায় না, আর কাঁচা লঙ্কা দিলে যদি কোনো কারণে মুখে পড়ে হেঁচকি উঠে যাবে, সেই কারণে কাঁচা লঙ্কাটা মানে ফাটিয়েও দিইনি, বেটেও দিইনি, যে এরকম দিনে থাক, না হয় ভালো। এবার শাকটাও কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ডাল বসানো আছে, ওটা ভেজ ডাল আর কি। দেখলে আগে মানে গাজর আর ক্যাপসিকাম ভেজে নিয়েছিলাম, সমস্ত আগে তেলে সব আলাদা করে ভেজে তুলে নিয়েছিলাম, নিয়ে তারপরে ভেজ ডালটা বসিয়ে দিলাম। তো ভেজ ডাল হয়ে গেল, ওদিকে হয়ে গেল। তারপরে মাছটা নিয়ে আসলো বাজার থেকে, সব শেষে মাছটাই রান্না হয়েছে, কারণ মাছটা যেহেতু ফ্রিজে রাখা মাছ রান্না করবে না, যদিও বাজারে ফ্রিজে থাকে কি বরফ দেওয়া থাকে সেটা আলাদা কথা, কিন্তু বাড়িতে নিয়ে এসে বললো আর রাখবো না, বাড়িতে নিয়ে এসে বাজার থেকে টাটকা কিনে নিয়ে এসেই মাছটা রান্না হবে। তাই মাছটা এইভাবেই রান্না হচ্ছে, ভেজে নিয়ে তারপরে পোস্ত করিনি, দই দিয়ে করেছিলাম, দই কাতলা। এইভাবেই মাছটা রান্না করলাম। প্রথমে এরকম ভেজে তুলে নিয়ে তারপরে ভালো করে করে ওই ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে কষে নিয়ে তারপরে দই দিয়ে দিলাম। দই দিয়ে যেভাবে করে আর কি, দই কাতলা, দইটা ফেটিয়ে রেখেছিলাম, লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি একটু আলুর দমের মশলা দিই। তোমরা কেউ দাও কি না আমি জানি না, কিন্তু আমি একটুখানি ওই মশলাটা দিই, তার কারণ আমার ভালো লাগে আর কি, ওই মশলাটা দিলে একটুখানি টেস্টটা একটু অন্যরকম, বেশ ভালো লাগে, সেই কারণে আমি ওই আলুর দমের মশলাটা একটু দইয়ের সঙ্গে দিয়ে একসঙ্গে ফেটিয়ে রেখে দিই। তারপরে তেলে গোটা গরম মশলা দিয়ে যেভাবে নর্মাল করা হয় সেইভাবেই করি, কোনো আলাদাভাবে কিছু যে স্পেশালভাবে এটা করা তা নয়, একদম সাধারণভাবে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে মশলাটাকে কষে নিয়ে তারপর সব করে নিয়ে শেষে নামানোর সময় কাসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নিই। এই যে মশলাগুলো বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাগুলোই একটু একটু করে তেলে দিয়ে দিলাম। তা ভেবেছিলাম যে বিকেলবেলায় একটু বেরোবো সবাই মিলে, তা বিকেলে বেরোনোটা হলো না, ওরা বেড়াতে গেল। তা আমি দেখলাম যে আর আবার জামা টামা ছাড়বো, আর অনেকটা দেরিও হয়ে গেল, বিকেলের দিকে আবার কেক টেক কাটবে বলে আর বিকেলে বেরোনো হলো না। ওরা বেরিয়েছিল, ওরা ঘুরে টুরে আসলো। মেঘা তো চাউমিন খেয়ে এসেছিলো বাইরে থেকে, বুবাই খেয়েছিল মনে হয় একটুখানি, জানি না। বুবাই বাড়িতে এসে আবার ভাত খেলো, আর মেঘা রাতে বাড়িতে ভাত খায়নি, দুপুরেই একটু খেয়েছিল যা, এই। আর ও পায়েস টায়েসও খায়নি, মেঘা বললো পরে খাবে, তাই বললো, আর হয়তো পরে খাবে, সেদিন আর খায়নি, মানে জন্মদিনের দিন পায়েসটা খায়নি, পরে হয়তো খাবে। তা এইভাবে সারাদিন রান্না, সারাদিন বলতে রান্নাটা যতটা মনে হচ্ছে অনেকটা দেরি তা নয়, এখন বাজে সকাল 9টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। কারণ রান্না শুরু করেছি কটায় সেটা তো দেখতে হবে, টাইমটা, শুরুর টাইমটা দেখলে তোমরা শেষের টাইমটা আন্দাজ করতে পারবে যে কতটা টাইম লাগলো। কিন্তু যতটা টাইম লেগেছে দেখে মনে হচ্ছে একদম ঝট করে 10-15 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে গেল। সেটাই যদি হতো তাহলে খুব ভালো হতো, খুব ভালো লাগতো যে 10-15 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল, কিন্তু সেটা হয়নি, কখনোই হয় না, সেটা তোমরা সবাই খুব ভালো মতো জানো। তা বেশ ভালো লাগলো আজকের দিনটা এইভাবে কাটাতে, খুবই ভালো লেগেছে। ওর বিয়ের পর এটা 2য় বছর, যখন বিয়ের পর প্রথম যে বছরটা জন্মদিন হয় সেটা 6 মাস পরে, 6 মাস কি, জানুয়ারি মাসে বিয়ে হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, হ্যাঁ 5 মাসের মাথায় প্রথমবার জন্মদিনটা হয় বুবাইয়ের, আর দ্বিতীয়বার এই জন্মদিনটা, তার মানে 1 বছর 5 মাস।
এইরকম হলো, মানে এই কদিন পর বিয়ের পর এটা দ্বিতীয়বার জন্মদিন। আর মাঝখানে মেঘারও একবার জন্মদিন হয়ে গেছে, মেঘার সেপ্টেম্বর মাসে জন্মদিন, সেটাও হয়েছে। শেষবারও রান্না করেছিলাম, তোমরা সেই ভিডিওটাও দেখে নিও, সেই ভিডিওটা দেয়া আছে, মানে ওটাতেও আমি এইভাবেই রান্না করেছি। তবে ওই দিন এত সকালে করিনি, কারণ ওই দিন ও কোথাও যাওয়া ছিল না। কমপ্লিট হলো, দেখলে কিভাবে রান্না করলাম, পরপর পুরোটাই মানে ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপরে যা যা রান্না হয়েছে পরপর তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। দেখো রান্না যা করেছি সেগুলো তো বলেওছি, মানে দেখিয়েছি কিভাবে করলাম না করলাম, আবার একবার দেখাই। এই যে চাটনি হলো আমের চাটনি, আচ্ছা এখানে হয়েছে পটল পোস্ত, আচ্ছা এখানে হয়েছে পায়েস, আচ্ছা এখানে হয়েছে শাক, লাল শাক, আর এখানে আছে, দাঁড়াও পড়ে যাবে এটা, এখানে হয়েছে চানা দিয়ে, ওই পাটনায় ছোলা বলে, ওই আলু দিয়ে একটা সবজি হয়েছে। আর এখানে হয়েছে ভেজ ডাল, মুগের ডাল হয়েছে, ভেজ ডাল। আজকে আর মুসুরির ডাল হয়নি, ভেজ মুগের ডাল হয়েছে। আর এই জায়গায় আমি মানে 5 রকমের ভাজা করেছি, করে বুবাইয়ের জন্য যে ঢেকে রেখেছি। আর এই দেখো এখানে পায়েস, ডাল, সবজি, চাটনি সব তুলে রেখেছি। আর এখানে থালাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এইভাবে। আর মাছটা পরে তুলবো, আর এই যে পটল পোস্ত এটাও তুলে রেখেছি। আর মাছটা পরে তুলবো, কারণ মাছটা একটু এর মধ্যে থাকলে পরে ভালো হবে, সেই জন্য মাছটা পরে তুলবো। দেখতে থাকো। এই যে শুরু করে দিলাম, এবার খেতে বসে পড়েছে, ও অফিসে যাবে তাড়াতাড়ি, এখন 10টা বাজছে, একটু দেরিতেই হলো আজকে, মানে ওর খাওয়াটা। মাথায় আমি একটু ধান দুব্বো দিয়ে দিলাম, ওর বাবাও একটু দিয়ে দেবে। এই সময়টা যেন একটা অন্যরকম অনুভূতি হয়, অন্যরকম ভালো লাগা জন্মায়। এই ভালো লাগাটা কারোর সঙ্গে শেয়ার করা যায় না, প্রত্যেকেরই যার যেরকম, মানে প্রত্যেকেরই এরকম ভালো লাগে, প্রত্যেক মায়েরই এরকম ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটা কারোর সঙ্গে শেয়ার করা যায় না, বা কারোর সঙ্গে ভাগ করাও যায় না, এরকম একটা ব্যাপার। এই অনুভূতিটা অন্যরকম, সব মায়েরাই জানো, আর নতুন করে বলবো কি, তবুও আমি বোধহয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে যায় এই মুহূর্তটাতে, সেই কারণে। আর সেই সময়টা আমি ভাবতে চাই, মানে ভাবি তখন যে সেই সময়টা আমি বা কতটা ছোট ছিলাম, একদমই মানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছিলাম আমিও। তা সেই সময়টা আমার মনে পড়ে যে কতটুকু বয়সে আমি ওকে আমার কোলে পেয়েছি, নিয়ে এসেছি। এই কারণেই হয়তো আমি এতটা বেশি আবেগপ্রবণ হয়ে যাই, এতটা বেশি এরকম হয়, জানি না, প্রত্যেক মায়েরই এটা হয়। আমি আমার কথাটা বলছি, আমি বোধহয় বেশি একটু হয়ে যায় আবেগপ্রবণ। তো মেঘাও একটুখানি দিয়ে দিল, ও আবার ওদিকে খাচ্ছিল, খেজুর খাচ্ছিল, তারপর বললাম যে তুইও একটুখানি পায়েস মুখে দিয়ে দে, তাই ও আবার একটু পায়েস মুখে দিয়ে দিল। এই তো এইভাবে হচ্ছে। আমি সমস্ত কিছু গুছালাম, খাবার টাবার গুছিয়ে নিয়ে এসে ওখানে রেখে তারপরে দিলাম। হ্যাঁ, স্নানটা করিনি, কারণ স্নানটা পরে করবো, অত সকালে স্নান করে শুরু করতে গেলে আরও অনেক দেরি হয়ে যেত, তবে জামাকাপড় ছেড়ে নিয়ে শুরু করেছি। এটা প্রতিদিনই জামাকাপড় ছেড়ে নিয়ে শুরু করা হয় আমার, কারণ এই গোপাল আসার পর থেকে আমি আর মানে ওই জামাকাপড়েই কিছু করি না, ফ্রেশ হয়ে পুরো চেঞ্জ করে নিয়ে আমি সমস্ত কিছু শুরু করি। আর আমাদের বুবাইয়ের অভ্যাস আছে খাওয়া শুরু হওয়ার আগে একটু করে জল খাওয়া, তা সেই জলটা খেয়ে খাবারটা খাওয়া শুরু করলো। আর প্রত্যেকটা খাবার খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওর মুখে ও যখন বলে যে খাবারটা খুব সুন্দর হয়েছে, তখন বেশ ভালো লাগে, খুব মানে মনের ভেতরটা অন্যরকম হয়। যে কোনো মানে রান্না করার পরে যখন দেয়া হয় মুখের সামনে, তখন যখন বলে যে ভালো হয়েছে মা, এই কথাটা শুনতে সত্যিই খুব ভালো লাগে। ওর বাবাও পরে খেয়ে বলল না, রান্নাগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছে। তা যাই হোক, রান্না সুন্দর হলে প্রত্যেক মেয়েরই রান্না করার পর ভালো লাগে, শুধু প্রত্যেক মেয়েদের না, মানে যারাই রান্না করে সামনে এনে দেবে, তারাই যদি মুখের সামনেখানে শোনে বা জানতে পারে যে তাদের রান্নাটা ভালো হয়েছে, তারা তখন ভাবে যে না, তাদের মানে কাজটা যে করলো এতক্ষণ ধরে সেটা সার্থক হয়েছে, বা তার ভালো লাগাটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তা আমারও সেই রকম হয়েছে, প্রতিটা খাবার যখন খেয়ে খেয়ে বলছে ভালো হয়েছে, তখন বেশ দ্বিগুণ মাত্রায় বেড়ে গিয়েছে আমারও ভালো লাগাটা। তা
তাই এই খেতে খাওয়া দাওয়া শুরু করে দিল। ও খেতে লাগুক, মানে এরপরে আবার আর কোনো সময় আসিনি, এরপরে আবার একদম সন্ধেবেলায় চলে এসেছি সন্ধেবেলার কেক নিয়ে। আমরা সন্ধেবেলায় এভাবেই কেক কাটতাম, ওখানেও করিমপুরও থাকতো, ভাড়া বাড়িতে থাকতো সবসময়। তা ভাড়া বাড়িতে থাকতে তো আর কাউকে বলা হতো না কেক টেক কাটার জন্যে, শুধু নিজেরাই নিয়ে এসে তিনজনে মিলেই কেটে একটুখানি ঘুরে টুরে বাইরে থেকে একটু ঘুরে বেরিয়ে চলে আসতাম। আর কৃষ্ণনগরে থাকতেও তো ও অনেক কদিন ছিল না, তারপরে ভাড়া বাড়িতে, সবই ভাড়া বাড়িতে, তারপরে আবার সেই রকমই হলো যে এই সন্ধেবেলায় আবার এইরকম কেক কাটা। তা এতদিন 3 জন ছিলাম, এখন 4 জনে কাটছি। এতদিন 3 জনে কেক কেটেছি, এখন 4 জন। মেঘা শুদ্ধ আছে, কেক কেটে মেঘাকে একটু খাইয়ে দে, এবার মেঘাকে খাইয়ে দিল। ওখানে দাঁড়িয়েছিল মেঘা, আমি বলছি দে, ওকেই দে, অসুবিধা কী আছে। ও ভাবছে মাকে দেবে আগে, না এখন ওকে দে আগে, তারপরে আমাকে দিলেও হবে, কোনো অসুবিধে নেই। ও ভাবছিল আর কি ধরে যে কী করবে, কাকে দেবে, এরকম একটা ইতস্তত বোধ করছিল, কাকে দেবো। আমরা কাকে দিবি, এবার ওকে আগে দিবি, দিয়ে তারপরে মেঘাকে দিল, তারপরে আমাকে দিল, ওর বাবাকে দিল, দিয়ে কেক খাওয়াটা হলো। তারপরে এইভাবেই ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করে দিলাম। এই সুন্দর মুহূর্ত, এই ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। ওর এই একটা বিশেষ দিন, তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও আরও অনেক বড়, আরও ভালো মনের মানুষ হয়, মানে যা হয়েছে আরও ভালো হোক, যেন ওরা যেন আরও ভালো হয়, এটাই তোমরা আশীর্বাদ করো। আর পরের বাকি যে জীবনটা, ওদের দুজনের যে বাকি জীবনটা, আমরা 4 জনই যেন এইভাবে থাকতে পারি, আর ওদের দুজনের যে জীবনটা যেন এরকম সুন্দরভাবেই কাটে, এটাই তোমরা সবাই প্রার্থনা করো ঈশ্বরের কাছে। আর তোমরাও এটা আশীর্বাদ করো যে বাকি জীবনটা ওদের দুজনের জন্য খুব সুন্দর মধুরভাবে কেটে যায়, এইভাবে কোনো রকম বাধা বিপদ ছাড়াই। বলছে এখন রাত্রিবেলা এখন আর কেক খাবো না, ঘুরে আসলো, এসে এখন রাত 10টা বাজছে, ঘুরতে গিয়েছিল ওরা দুজনে, দিয়ে ঘুরে এসে বলছে আমি আর বেশি কেক খাবো না, একটুখানি আমাকে দেবা। তো ওই জন্য ওর বাবা ছোট্ট একটা কেক নিয়ে এসছে, কারণ জানে ওই কেক নিয়ে এসে পড়ে থাকে, কেউ খায় না, নিয়ে আসাই হয়, কেকটা আনাই হয়। এর আগেও ওরকম কেক নিয়ে এসে রেখে দিয়ে কেকটা ফেলে দিলাম আমি। আবার এই কেকটাও তাই, এটাও পড়ে থাকবে মনে হয়, এটাও মনে হয় ফুরাবে না। আগের দিন যে পেস্ট্রিটা নিয়ে আসলো সেটাও তাই পড়ে আছে, সেটাও কেউ খায়নি। এইরকমই হয় আমাদের, কেক পেস্ট্রি যাই বলো নিয়ে এসে খাওয়া হয় না। শুভরাত্রি জানিয়ে আজকে আমি সারাদিন পর তোমাদের সামনে এইভাবে আসলাম। একদম সামনাসামনি আমি সারাদিন আসিনি, কারণ আসার সময় পাইনি। তোমরা দেখেছো ভোর থেকে আমি যেভাবে চললাম। আজকে আমাদের একটা বিশেষ দিন, আমাদের দুজনের জীবনের একটা বিশেষ দিন, যে দিনটায় আমি মাতৃত্ব অনুভব করেছি। সেই দিনটা, আজকের দিনটা বলতে গিয়ে একটু আবেগ কাজ করে। সত্যি প্রত্যেকের জীবনেই এই দিনটা আসে, আর এই দিনটা যে কতটা আবেগপ্রবণ হয় আর কতটা মধুর জিনিস নিয়ে আসে, মধুর সব কিছু নিয়ে আসে পৃথিবীতে, যখন আসে সে এত মধুর সব কিছু হয়ে যায়, মানে পুরো জগৎটাই পুরো আলাদা হয়ে যায়। সেই কারণে আজকের দিনটা আমি এইভাবেই পালন করি। বিরাট কিছু আড়ম্বর আমাদের হয় না, কারণ বলতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই আড়ম্বরটা হয়েছে। যখন ও খুব ছোট ছিল তখন হয়েছে, কিন্তু বড় হয়ে যাবার পর ওর নিজের থেকে অতটা সেরকম ভালো লাগে না। আর আমরাও সেভাবে আড়ম্বর করে কিছু করি না, খুব সাধারণভাবে এটা এইভাবেই পালন করি। শুধু ওর ক্ষেত্রে না, আমাদের ওর মানে আমার শ্বশুরবাড়িতে আমার দেওরের যে ছেলে মেয়ে দুটো আছে তাদেরও ঠিক এইভাবেই সাধারণভাবেই পালন হয়, বড় সড়ো করে কিছু হয় না। তাই এইভাবেই আমরা পালন করলাম, কাউকে নিমন্ত্রণ নয়, কাউকে কিচ্ছু নয়, নিজেরা নিজেদের মতো করে সুন্দরভাবে এই দিনটাকে পালন করলাম। আরও একবার প্রতি বছর, সব সময় তো আমি মাতৃত্বের অনুভব পাচ্ছি, কিন্তু প্রতিটা বছর প্রতিটা দিন একটু একটু করে আরও বেশি করে ভালো লাগা, আরও বেশি করে সব কিছু তৈরি হচ্ছে। সেই অনুভবটা এই দিনে যেন বিশেষ করে মানে মনে এনে দেয় যে আমি এই দিনটায় কিভাবে সেই সময়টা কাটিয়েছি, তা সেইভাবেই এনে দেয়। তা এই দিনটা এইভাবেই আমরা পালন করি। সকালবেলায় ঘুম থেকে উঠে যেভাবে আমাদের বাঙালি মতে যেভাবে হয় সেভাবেই করি। আর সন্ধেবেলায় কেক কাটা হয়, লোকজন সবাইকে ডাকা হতো আগে, এখন ও বড় হয়েছে, 12 বছর বয়সের পর থেকে লোকজন ডাকা বন্ধ হয়ে গেছে, নিজেরাই কেকটা নিয়ে এসে আমরা ঘরে সন্ধেবেলায় কেটে দিই, আর কিচ্ছু করি না। আর একটা এরকম মোমবাতি জ্বালাই। তা এবছর সে মোমবাতিটা, যে মোমবাতি পাওয়া যায় সংখ্যার, সেই মোমবাতি পাইনি,
সেজন্য আর আনেনি। এমনি একটা মোমবাতি ছিল, যে মোমবাতি, ওইগুলো জ্বালিয়ে এইভাবে পালন করা হলো। সারা দিনটা খুব সুন্দরভাবে কাটালাম, খুব ভালো লাগলো। মানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অদ্ভুত সুন্দর অনুভূতি, খুব ভালো লাগা নিয়ে দিনটা কাটালাম। তোমরা সবাই আশীর্বাদ করো, সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আশীর্বাদ করো বুবাই যেন আরও অনেক অনেক বড় হতে পারে, আরও অনেক ভালো মানুষ হতে পারে। এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ আজকের দিনটায়, ও যেন আরও অনেক বড় হয়। তোমরা এই আশীর্বাদটা করো। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমরা নতুন পুরনো বন্ধু যারা এখনো বন্ধু হওনি, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য আর আমার পাশে এভাবে থাকার জন্যে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।